রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনন্ত শুভেচ্ছা। দেখো, আমরা আজকে কি আলোচনা করতে চলেছি তোমরা এটা দেখেই বুঝতে পারছো। আজকের বাংলা ক্লাসে আমরা দেখো রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার কত নম্বর পেজ, এই যে 22 নম্বর পেজে থাকা তোমাদের যে বাংলা সেকেন্ড সামেটিভের 6 নম্বর যে স্কুলটা রয়েছে তার আলোচনা করব। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগছে। আর আমরা এই প্রশ্নপত্রটা আলোচনা করছি, তোমাদের কেমন লাগছে এটাও দেখার পর তোমরা সেটা জানাতে কিন্তু ভুলো না। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন চলে যাচ্ছে। দেখো কি বলা আছে, বিদায় এবে দেহ বিধুমুখী। বিদায় এবে দেহ বিধুমুখী, এই বক্তাটা কে বলো তো আগে। বক্তা হচ্ছেন এখানে ইন্দ্রজিৎ, তাই তো? ইন্দ্রজিৎ এই কথা বলেছেন। ইন্দ্রজিৎ কাকে বলেছেন? এই যে বিধুমুখী কে, তাহলে ইন্দ্রজিৎ নিশ্চয়ই বিধুমুখীকেই বলেছেন। বিধুমুখীটা কে তাহলে? বিধুমুখী হচ্ছেন তার স্ত্রী প্রমীলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটির বক্তাকে ইন্দ্রজিৎ, এবং ইন্দ্রজিৎ কাকে এই কথা বলেছেন? প্রমীলাকে এই কথা বলেছেন। প্রমীলা কে? প্রমীলা হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী। তাহলে দেখো, এই যে আলোচনাগুলো তোমরা কেন দেখবে, কারণ হচ্ছে দেখো এখানে আমি একটা প্রশ্ন বলতে গিয়ে তোমাদেরকে আমি 3টে প্রশ্নের উত্তর দিলাম, তাই তো? 3 রকমের প্রশ্ন হতে পারে এখান থেকে। বলা আছে বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কে? বিধুমুখী হচ্ছেন প্রমীলা, কিন্তু এখান থেকে আরো কি প্রশ্ন হতে পারে? দেখো, এর বক্তা কে, প্রমীলা কে, বিধুমুখী কাকে বলা হচ্ছে, ঠিক আছে? এরকম নানা ধরনের প্রশ্ন হবে এর কাছাকাছি। তার জন্য আমরা প্রত্যেকটা প্রশ্ন যে আলোচনা করছি তার সঙ্গে কিন্তু আরো কি কি প্রশ্ন হবে সেগুলোও আলোচনা করি, সেটা কিন্তু খেয়াল রেখো। পরের প্রশ্ন, ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কিসের ছদ্মবেশে হরিদার রোজগার, কিসের ছদ্মবেশের কথা বলা হয়েছে? কিসের ছদ্মবেশ? তোমরা সবাই জানো এটা বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার মন্দ হয়নি। এবারে কথা হচ্ছে যে বাইজির ছদ্মবেশে হরিদার তো রোজগার মন্দ হয়নি, কিন্তু তিনি সেদিন কত টাকা রোজগার করেছিলেন? কত টাকা রোজগার করেছিলেন খেয়াল রেখো এটা। 8 টাকা, 8 টাকা 10 আনা, 8 টাকা 10 আনা, এটা সেদিন তার রোজগার হয়েছিল বাইজির ছদ্মবেশে, এবং এটাই তার জীবনের সব থেকে বেশি উপার্জন। পরের প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনি, বক্তা কে? এখানে বক্তা হলেন জগদীশ বাবু। পথের দাবি গল্প থেকে নেওয়া এই অংশটির বক্তা হলেন কে? জগদীশ বাবু। তিনি কাকে এ কথা বলেছেন? তিনি গিরিশ মহাপাত্রকে এ কথা বলেছেন। কখন বলেছেন? যখন গিরিশ মহাপাত্র বলেছিল যে এই গাঁজার কলকেটা আমি রাস্তায় কুড়িয়ে পেলাম, আমি নিজে খাই না, বন্ধু বান্ধব কেউ যদি বলে তখন সেজে দিই। এই কথা শুনে সে বলেছিল যে দয়ার সাগর নিজে খায় না, পরকে সেজে দেয়। তাহলে বক্তাকে? বক্তা জগদীশ বাবু। তিনি বলেছিলেন গিরিশ মহাপাত্রকে, এবং কখন বলেছিলেন বুঝতে পারলে। পরের প্রশ্নে চলে যাচ্ছে। দেখো 1-4, সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠন করে তাকে কি বলা হয়? সমাসে আমরা দেখি একাধিক পদ অর্থাৎ ব্যাস বাক্যের যে সমস্ত পদগুলো সেগুলো যখন যুক্ত হয়ে একটি পদে পরিণত হয় তখন তাকে আমরা বলি সমস্ত পদ। তাহলে এখানে কোনটা হয়ে যাবে? এখানে অপশন খ হয়ে যাবে, সমস্ত পদ। লোকগীতি শব্দটি যে সমাসের উদাহরণ তা হলো লোকগীতি। দেখো, ব্যতিহার বহুব্রীহিতে আমরা কি দেখি? একই ধরনের দুটো পদ যুক্ত থাকবে, একই ধরনের দুটো পদ, যেমন ধরো কোলাকুলি, হ্যাঁ, কোলে কোলে যে আলিঙ্গন, হ্যাঁ, কেসাকেসি, কেসে কেসে আকর্ষণ করে যে লড়াই। রূপক কর্মধারয়ে মাঝে রূপ শব্দটা থাকবে, এবং সাধারণ কর্মধারয়ে যে, যিনি, তিনি, এই রকমগুলো ব্যবহার করা হবে। তাহলে এই যে লোকগীতি, লোকগীতি আমরা কি করে ফেলবো? এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস করব আমরা। পরের প্রশ্নে চলে যাচ্ছে 2-এর দাগে। 2-এর দাগে কি? নাদিলা করবুর দল। করবুর দলের এমন আচরণের কারণ কি? কবিতা যখন তোমরা পড়বে, কবিতার কিন্তু প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা লাইনের আগের পরের লাইনগুলো যেন খুব ভালো করে মাথায় থাকে, এমন ভাবে হুবহু মুখস্থ না হলেও আগের পরের লাইনগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে অনেক সুবিধা। দেখো এখানে কি বলেছে? নাদিরা করবুর দল, এর পরের লাইনটা কি আছে? হেরি বীর বলে। তাহলে হেরি বীর বলে অর্থাৎ হেরি মানে কি? দেখে, বীরবরকে দেখে অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে এই করবুর দল অর্থাৎ রাক্ষস দল কি করলো? চিৎকার করছিল আনন্দে, উৎফুল্ল হয়ে। এই যে করবুর দলের এমন আচরণের কারণ কি? তাহলে উত্তর কি হয়ে গেল? করবুর দলের এমন আচরণের কারণ ওর পরের লাইনটাই কি আছে? হেরি বীর বলে। করবুর দলের এমন আচরণের কারণ হলো ইন্দ্রজিৎকে দেখে। পরের প্রশ্ন, কিন্তু তোমার বাবু একটা ভুল হয়েছে। কার কোন ভুল হয়েছিল? কার কোন ভুল হয়েছিল এখানে? এখানে বক্তা কে আগে আমরা জেনে নেব। বক্তাটাকে, এটা কে বলছে? এটা বলছে অপূর্ব। পথের দাবি গল্পের নায়ক চরিত্র অপূর্ব এই কথাটি বলেছে। কাকে বলেছে? যাকে বলেছে সেই হবে এটা কার? কাকে বলেছে? গিরিশ মহাপাত্রকে বলেছে। এটা উত্তরটা কি হবে? গিরিশ মহাপাত্র। কোন ভুল হচ্ছিল? গিরিশ মহাপাত্র ভেবেছিল, গিরিশ মহাপাত্র যখন পুলিশ স্টেশনে গিয়েছিল
তখন সে দেখেছিল জগদীশবাবু, নিমাইবাবু এবং সঙ্গে অপূর্বকে। তাই গিরিশ মহাপাত্র ভেবেছিল ওই অপূর্ব একজন পুলিশ। কিন্তু সে থানাতে গিয়েছিল নিজের যে বাড়িতে চুরি হয়ে যাওয়ার ঘটনার বিবরণ জানাতে। তাই যখন পরবর্তীকালে যখন স্টেশনে দেখা হয় এই গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্ব, তখন গিরিশ মহাপাত্র ভেবেছে যে ও একজন পুলিশ। তাই অপূর্ব এই কথাটা বলেছে যে বাপু তোমার কিন্তু একটা ভুল হয়েছে, যে আমি কিন্তু পুলিশ নই। ঠিক আছে, পরের প্রশ্ন। বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর, তাৎপর্য কি? এখানে কি তাৎপর্য, এই যে লাইনটার তাৎপর্য বলতে হবে। লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয়োল্লাস কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। এখানে দেখো, এখানে বলা হয়েছে বিশ্ব মায়ের, আমাদের ভারত মায়ের যে আসন, এই আসনটা অর্থাৎ মা যেখানে বসবেন সেই আসনটা কার উপর? কার বিপুল বাহুর ওপর। কার বিপুল বাহুর ওপর? না, যে ভয়ঙ্কর, যে অনাগত, যে চিরসুন্দর, যে এগিয়ে আসছে ভারতবর্ষকে ভারতের পরাধীনতা থেকে মুক্তি দেওয়ার জন্য, এবং যে নূতনে কেতন উড়িয়ে, কালবৈশাখী ঝড়ে যার নূতন কেতন উঠছে এবং বজ্রশিখার মশাল জেলে যে এগিয়ে আসছে, তার নয়ন কোটায় কি রয়েছে? না, দ্বাদশ রবির বহ্নিজ্বালা রয়েছে। এক বিন্দু চোখের জলে তার সপ্ত মহাসিন্ধু দুলে ওঠে। সেই রকম ভয়ঙ্কর, সেই রকম তেজি, সেই রকম শক্তিবান একজন পুরুষ, যে ভারত মাতাকে কি করতে পারবে? বন্ধন থেকে মুক্তি দিতে পারবে, ভারত মাতার সম্মান রক্ষা করতে পারবে। তাই তারই বিপুল বাহুর ওপরেই মায়ের আসন, যথাযথ জায়গা মায়ের আসনের। সেই কারণেই বলা হচ্ছে যে তার বিপুল বাহুর ওপরেই মায়ের আসনটা পাতা হবে। কারণ কি? কারণ একজন দুর্বল, একজন যে মায়ের সম্মান রক্ষা করতে পর্যন্ত সমর্থ নয়, সেই মায়ের তার বিপুল, তার বাহুর ওপরে কি করে মায়ের আসন পাতা থাকতে পারে? তাহলে যে সক্ষম মায়ের সম্মান রক্ষার্থে, তারই বাহুর ওপরে মায়ের আসন পাতা থাকবে। অনাদি, দেখো অনাদি কোন সমাসের উদাহরণ? আমরা বলবো নয় আদি, তাই তো, নয় আদি। নয় আদি না তৎপুরুষ, কি হয়ে যাবে? নয় আদি। ব্যাস বাক্যটা কি হবে? নয় আদি। এটা কি হবে? না তৎপুরুষ, অর্থাৎ তৎপুরুষ সমাস। নিত্য সমাজ কাকে বলবো? নিত্য সমাজ কি? নিত্য শব্দের অর্থ দেখো, নিত্য মানে কি? সব সময়, তাই তো। তাহলে নিত্য সমাজ কাকে বলবো আমরা? যে সমাসে সব সময় পদগুলো কি থাকবে? পদগুলো সমাসবদ্ধ থাকবে। তার ফলে আমাদের ব্যাসবাক্য করা সম্ভব হবে না। যদি আমরা ব্যাসবাক্য করতে যাই, সেক্ষেত্রে কি করতে হয়? এক অন্য কোনো পদের অর্থ, অন্য কোনো পদ আমাদেরকে সেখানে নিয়ে আসতে হয়। এই অন্য পদ নিয়ে এসে আমরা কি করি? তাকে সমাস করি। সেই সমাসকে আমরা কি বলি? নিত্য সমাস বলি। তাহলে কি দাঁড়ালো? যে সমাসে সমাসবদ্ধ পদগুলো সবসময় সমাসবদ্ধ থাকার কারণে কি হয়? তার ব্যাসবাক্য নির্ণয় করা যায় না। তাই ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়? নতুন কোনো পদকে নিয়ে আসতে হয়। তাকে আমরা কি বলি? নিত্য সমাস বলে থাকি। যেমন ধরো গ্রামান্তর, অন্য গ্রাম, তাই তো, অন্য শব্দটা নিয়ে আসতে হলো। পরে দেখো 3 দাগের প্রশ্ন দেখো। রক্ষ রক্ষ কুলমান এ কাল সমরে, রক্ষ চূড়ামণি। সমর শব্দের অর্থ কি? সমর শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। এই যে কাল যুদ্ধ, কাল যুদ্ধে রক্ষ অর্থাৎ রক্ষা করতে বলছে চূড়ামণিকে। কিসের মান? এই রাক্ষস কুলের মান মর্যাদা রক্ষা করতে বলা হচ্ছে। তাহলে প্রথম রক্ষের মানে কি? প্রথম রক্ষের অর্থ হচ্ছে রক্ষ অর্থাৎ রক্ষা করো। দ্বিতীয় রক্ষের অর্থ কি? রাক্ষস কুল, রাক্ষস। তাহলে রক্ষা করো রাক্ষস কুলের মান মর্যাদা এই কাল সমর থেকে, এই কাল যুদ্ধ থেকে। উদ্ধৃতির বক্তাকে, এই কথাটির বক্তা হচ্ছে কি? এই কথার বক্তা হচ্ছে ছদ্মবেশী দেবী লক্ষ্মী, যিনি ধাত্রীর ছদ্মবেশে, কার ধাত্রী? ইন্দ্রজিতের ধাত্রীর ছদ্মবেশে ইন্দ্রজিতের প্রমোদ কাননে যিনি পৌঁছেছিলেন, তিনি হচ্ছেন এর বক্তা। ইন্দ্রজিতের প্রতি বক্তার এই উক্তির কারণ কি? ইন্দ্রজিতের প্রতি বক্তার এই উক্তির কারণই হচ্ছে, তিনি বলছেন যে ঘোরতর রণে হত তব প্রিয় ভাই বীরবাহু বলি। তাহলে তোমার প্রিয় ভাই বীরবাহু কি হয়েছে? ঘোর যুদ্ধে মারা গেছে। আর তোমার বাবা রাবণ সে কি করছে? যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তাহলে এই রকম অবস্থায়, যেখানে শত্রুদল বেড়ে স্বর্ণলঙ্কা, শত্রুদল স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে, সেই অবস্থায় লঙ্কার মান, লঙ্কার মর্যাদা একমাত্র কার হাতে রক্ষিত হবে? ইন্দ্রজিতের হাতে। তাই তিনি ইন্দ্রজিৎকে এই খবর দিচ্ছেন যে লঙ্কার মান মর্যাদা তুমি কি করো? এই কাল সমর থেকে রক্ষা করো। কিন্তু যদিও এর এক অন্য উদ্দেশ্য ছিল,
যে উদ্দেশ্যে দেবতারা তাকে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন, সে এক অন্য উদ্দেশ্য। কিন্তু আমরা এখানে এটুকুই বলবো, যেহেতু এটা 3 মার্কসের প্রশ্ন, এখানে আমাদের 2 মার্কস রয়েছে, তাহলে এটা খুব বেশি আমরা লিখতে পারবো না, ওই আক্ষরিক অর্থটুকুই আমরা এখানে লিখবো। তারপর দেখো, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে? ঘটনাটি মজার কেন? দেখো, হরিদা, বহুরূপী গল্পের হরিদা, তিনি একজন গরিব মানুষ। তিনি শহরের সব থেকে সরু গলির মধ্যে, যেটা সব থেকে ছোট্ট ঘর, তার মধ্যে তিনি থাকেন, তাই তো? তো সেখানে তার যে বন্ধু অনাদি, ভবতোষ এবং কথক, তারা কি করে? তারা চা, চিনি এগুলো নিয়ে যায়, দুধ এগুলো নিয়ে যায়, এবং হরিদা কি করে? হরিদা শুধুমাত্র জল দিয়ে সেটাকে ফুটিয়ে দেয় এবং চা তৈরি করে দেয়। তো তাদের মধ্যে অনাদি ভবতোষরা গল্প করতে করতে হরিদাকে বলেছিল যে, হরিদা, জগদীশ বাবুর বাড়িতে একটা সন্ন্যাসী এসেছে, শুনেছেন? সেই সন্ন্যাসী নাকি 1000 বছরের পুরনো, তার বয়স 1000 বছর, বছরে একটিমাত্র হরিতকি খায়, হ্যাঁ, এইরকম একজন, আর হিমালয়ের গিরিগুহায় থাকেন, এরকম একজন নামী সন্ন্যাসী, যিনি কাউকে পায়ের ধুলো দেন না। কিন্তু জগদীশ বাবু তার পায়ের ধুলো নিয়েছেন, বহু কষ্টে, তাও আবার নিয়েছেন। কিভাবে নিয়েছেন? তিনি কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে, সন্ন্যাসী যখনই পা বাড়িয়ে দেয় সেটা পড়ার জন্য, সেই মুহূর্তে জগদীশ বাবু তার পায়ের ধুলো নিয়ে নেয়। এটাই ছিল মজার ঘটনা। পরের প্রশ্ন, 4-এর দিকে আমরা চলে যাচ্ছি, যে কবিতার যে প্রশ্ন রয়েছে, দেখো, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা, তাকে সুন্দর কেন বলা হয়েছে? দেখো, 3টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে প্রশ্নটাকে। কাল ভয়ঙ্কর কে? আমরা জানি কাল ভয়ঙ্কর বলতে আমরা মহাদেবকে বলবো। এখানে মহাদেব, অনাগত, ভয়ঙ্কর এবং সুন্দর, নূতন, এরা সবাই কাল ভয়ঙ্কর, একজনই, সেই এগিয়ে আসছে আমাদের। তার ভয়ঙ্কর রূপের বর্ণনা কি? সে বজ্রশিখার মশাল জেলে সে এগিয়ে আসছে, বজ্রশিখার মশাল জেলে সে এগিয়ে আসছে। তার কি রয়েছে? রক্ত কৃপান তার দুলছে বক্ষে। এইরকম ভয়ঙ্কর রূপ নিয়ে সে এগিয়ে আসছে। আর কি, তাকে সুন্দর কেন বলা হয়েছে? তাকে সুন্দর বলার একটাই কারণ, যে সে ভয়ঙ্কর হতে পারে, আমরা ভয়ঙ্কর রূপ দেখে ভয় পাই, কিন্তু যদি ভয়ঙ্কর রূপের আড়ালে লুকিয়ে থাকে কোনো সৌন্দর্য, তাহলে সেই ভয়ঙ্কর ব্যাপারটাকে সেই সৌন্দর্য দিয়ে জয় করে নেওয়া সম্ভব। যেমন আমরা কালবৈশাখী, কালবৈশাখী ঝড় কি করে? কালবৈশাখী ঝড় আপাত দৃষ্টিতে সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দেয়, আমাদের দেখতে মনে হয় কি ভয়ঙ্কর রূপ কালবৈশাখী, কিন্তু কালবৈশাখী আমাদের যে গরমের তীব্র দাবদাহ, সেটার থেকে কি করে? আমাদেরকে মুক্তি দেয়। তাই কালবৈশাখী ঝড় দেখে আমরা কেউ হাহাকার করি না, বরং একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। ঠিক তেমনি ভাবে কি হয়, এই যে ভয়ঙ্কর, সে আপাত দৃষ্টিতে ভয়ঙ্কর হলেও সে এগিয়ে আসছে ভারতবর্ষের বুকে। জরায় যে সমস্ত মরা মুমূর্ষুরা রয়েছে, ব্যাধিগ্রস্ত রয়েছে, তাদেরকে সরিয়ে দেবে, যত কুসংস্কার সবকিছু দূর করে দেবে, দিয়ে নতুন ভারতবর্ষ সৃষ্টি করবে, নতুন সমাজ ভারতে গড়ে তুলবে। তাই তাকে কবি সুন্দরের সঙ্গে সুন্দর বলে তিনি আখ্যা দিচ্ছেন কবি। পরের প্রশ্ন দেখো, 4-এর 2 কি বলা আছে? বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনা বজাইছে। এখানে বাবুটি কে? বাবুটি হচ্ছে গিরিশ মহাপাত্র, তাই তো? পথের দাবি গল্পের গিরিশ মহাপাত্র এখানে বাবুটি, অর্থাৎ যাকে সব্যসাচী মল্লিক সন্দেহ করে, যাকে সব্যসাচী মল্লিক সন্দেহ করে পুলিশ নিমাই বাবু এবং জগদীশ বাবু, যার খানা তল্লাশি করছিল, সেই গিরিশ মহাপাত্রের কথা এখানে বলা হচ্ছে, সেই বাবুটি। তার সাজসজ্জার পরিচয়, তার সাজসজ্জার কি পরিচয় আমরা পাই? সেই লোকটি, গিরিশ মহাপাত্র নামে যে নিজেকে ব্যক্ত করেছে, সেই লোকটি, তার এখানে এই কানের কাছ থেকে ঘাড় পর্যন্ত চুল একটুও নেই, খুব ছোট ছোট করে ছাঁটা, কিন্তু সামনের দিকে অনেক বড় বড় চুল, চেরা স্মৃতি, মাথায় লেবুর তেলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে, এবং সে একটা চুড়িদার পাঞ্জাবি পরেছে, সেটা আবার রামধনু রঙের, হ্যাঁ, আর পায়ে একটা পামসু পরেছে, পায়ে পামসু পরেছে, তার আবার মোজা হাঁটু পর্যন্ত, সবুজ রঙের ফুল মোজা, আর লাল ফিতে দিয়ে বাঁধা, আর মখমল শাড়ি পরেছে। আর কি, আর একটা বাঘ আঁকা রুমাল তার বুক পকেটে অর্ধেকটা ঢোকানো আছে এবং অর্ধেকটা বেরিয়ে আছে, আর হাতে তার বেতের ছড়ি। এই ছিল তার সাজ পোশাক। তারপর দেখো, সিরাজউদ্দৌলার যে প্রশ্নগুলো আছে, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ওর বলতে কার কথা বলা হয়েছে? বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করে। এই প্রশ্নটা আমরা এর আগেও যে প্রশ্নপত্রগুলো আলোচনা করেছি সেখানে রয়েছে,
তবুও এখানে খুব ছোট্ট করে তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা এই প্রশ্নটার উত্তর এর আগে দুবার তোমরা পেয়েছো। দেখো এখানে বলে দিচ্ছি, ওর বলতে এখানে ঘসেটি বেগমের কথা বলা হচ্ছে। ওর বলতে কার কথা? ঘসেটি বেগম। বক্তার উদ্দিষ্টের প্রতি এরূপ মন্তব্য কেন? কারণ ওই যে ঘসেটি বেগমের সঙ্গে যে লুৎফান্নেসা বেগম অর্থাৎ সিরাজউদ্দৌলার স্ত্রী থাকে, তার কিন্তু সেখানে তার সঙ্গে থাকতে, তার সঙ্গে কথা বলতে একটুও ভালো লাগে না। ভালো না লাগার কারণ কি? কারণ তার চোখ দিয়ে সবসময় যেন আগুন বেরোচ্ছে। সে কখনোই সিরাজউদ্দৌলার ভালো চায় না। সে সবসময় সিরাজউদ্দৌলার ক্ষতি চায় এবং সে চায় সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে টেনে নামাবে শওকত জংয়ের মতো। এবং আজ ঘসেটি বেগমের যে অবস্থা, একদিন ওই লুৎফান্নেসা বেগমের যেন সেই অবস্থা হয়। এইরকম প্রতিহিংসা তার চোখে সব সময় রয়েছে, তাই বক্তা কথা বলেছেন। তো এটা বেশি আলোচনা করলাম না, কারণ এটা বহুবার আলোচনা করে ফেলেছি, তোমরা একটু দেখে নিতে পারো পুরোনো ভিডিওগুলো যখন দেখবে। জানি না আজ কার রক্ত চায়। বক্তা কে? বক্তা এখানে সিরাজউদ্দৌলা। বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? বক্তার এরূপ মন্তব্যের কারণ দেখো, কি কারণে তিনি এরূপ মন্তব্য করেছেন। এই মন্তব্যের কারণ হচ্ছে সিরাজউদ্দৌলা খবর পেয়েছেন যে পলাশির প্রান্তরে ইংরেজরা সৈন্য সমাবেশ করছে। লর্ড ক্লাইভের নেতৃত্বে সিরাজের বিরুদ্ধে ইংরেজরা সৈন্য সমাবেশ করছে কোথায়? পলাশির প্রান্তরে। তিনি বলছেন, সিরাজ বলছেন, সেখানে একটা সময় লাখো লাখো পলাশ ফুলে রাঙা হয়ে থাকতো, লাল পলাশ ফুলে রাঙা হয়ে থাকতো। সেই মাঠ আজ পলাশ ফুলের রক্তাভ লাল রঙে সে আভাময় হতে চায় না। সে কিসে? সে এই রক্তে, সে পলাশ ফুলের রাঙা রক্তে নয়, পলাশ ফুলের রাঙা রঙে নয়, সে মানুষের রক্তে যেন রাঙা হতে চাইছে। এখানে এক বিরাট ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হবে, যে যুদ্ধ হবে স্বাধীন বাংলার শেষ যুদ্ধ। যদি এই যুদ্ধে সিরাজ হেরে যায় তাহলে আর কোনোদিন যুদ্ধ হবে না, আর যদি জিতে যায় তাহলেও কোনোদিন যুদ্ধ হবে না। কারণ এটাই হচ্ছে বাঙালির শেষ যুদ্ধ, স্বাধীন নবাবের, বাঙালির স্বাধীন নবাবের শেষ যুদ্ধ বলে সিরাজ মনে করেছে, তাই তিনি এই উক্তি করেছেন। পরের প্রশ্ন, আমরা কোনির যে প্রশ্নগুলো সেখানে চলে যাব। দেখো কি বলা আছে, ক্ষিতিশ এবার আমরা কি খাবো? বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করতেন? দুটো ভাগে ভাগ করা হয়েছে, 2+3। দেখো বক্তার এরূপ মন্তব্যের কারণ হলো, কোনির যে দাদা কমল, সেই কমলই ছিল একমাত্র সংসারটা চালানোর জন্য একমাত্র যিনি রোজগার করতেন, সেই কমল। তাহলে সেই রোজগারে মানুষটার যখন মৃত্যু হলো, তারপর সংসারের হাল কে ধরবে? ভাইরা তো ছোট ছোট, কোনি হচ্ছে সব থেকে বড় সেই অবস্থায়, তাহলে সংসারটা চলবে কিভাবে? এই চিন্তায় কোনি চিন্তিত। তাই সে ক্ষিতীশকে এই প্রশ্ন করেছে যে, খিদ্দা এবার আমরা খাবো কি? সাঁতারের চেষ্টা তো সাঁতার শেখা এবং সাঁতার শিখে দিগ্বিজয় করা সেটা তো পরের ব্যাপার, আগে তারা কি খেয়ে বেঁচে থাকবে সেই প্রশ্ন তার মাথায় ঘুরছে। তাই সে তার যে ট্রেনার ক্ষিতীশ সিংহ, তাকে এই প্রশ্নটা সে করে বসে যে এবার আমরা কি খাবো। উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাকে সাহায্য করেছেন? উদ্দিষ্ট ব্যক্তি কি করেছেন? উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ ক্ষিতীশ সিংহ, তিনি কি করেছেন? তিনি কোনিকে তার স্ত্রী লীলাবতীর দোকানে কাজ দিয়েছেন। সে মাসে সেখান থেকে 40 টাকা আয় করে। এছাড়া ক্ষিতীশ নিজে কি করে? ক্ষিতীশ নিজে বেশ কয়েকটা দোকান থেকে কাপড়ের ছাঁট কিনে আনে এবং কোনির মাকে দেয়, সেইগুলো সে বিক্রি করে, তাতেও তার 5-7 টাকা লাভ হয়ে যায়। এইভাবে ক্ষিতীশ কি করেছে? কোনির পরিবারকে সে নানাভাবে সাহায্য করেছে। শুধু দেখো উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছে, শুধু যে ওই খেতে রোজগারে সাহায্য করেছে এমনটা না, তাদেরকে সব দিক দিয়ে গাইড করেছে। কোনি কি হতো, কোনির রুটিন কি ছিল? সকালবেলা উঠে সে সাঁতার কাটতে যেত, সাঁতার থেকে এসে ক্ষিতীশের বাড়িতে সে খাওয়া দাওয়া করতো, ক্ষিতীশের বাড়িতে খাওয়া দাওয়া করে সে প্রজাপতিতে যেত কাজ করতে, প্রজাপতিতে কাজ করার পর দুপুরবেলা আবার এসে সে ক্ষিতীশের বাড়িতেই খেত, এবং ক্ষিতীশের বাড়িতে খাওয়া দাওয়ার পর সে সেখানে রেস্ট নিত, ঘুমোতো। ঘুমানোর পর সে আবার কোথায় যেত? ওই সাঁতার কাটতে যেত। তারপর রাত্রে আবার খাবার খেয়ে ওই প্রজাপতির দোকান বন্ধ করে খাবার খেয়ে সে বাড়িতে যেত। এইভাবে ক্ষিতীশ তাকে যতটা সম্ভব সে কি করেছে? তাকে সাহায্য করেছে। তবেই তো কোনি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পেরেছিল, এরকম একজন ট্রেনার, এরকম একজন প্রশিক্ষক পেয়েছিল বলে। পরের প্রশ্ন দেখো, যন্ত্রণাটাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। কোন পরিস্থিতি সৃষ্টি করে বক্তা কোনিকে যন্ত্রণা বুঝতে বাধ্য করেছিলেন? কোন পরিস্থিতি সৃষ্টি করে বক্তা
যন্ত্রণা বুঝতে সাহায্য করেছিলেন তিনি। ওটাকে হারিয়ে দে বলার কারণ কি ছিল? দেখো, প্রথমে কোনি কোনি আগের দিন কি করেছিল? অনুষ্ঠান দেখতে গেছিল, যাত্রা দেখতে গেছিল। পরের দিন কোনি খুব ক্লান্ত হয়ে পড়েছিল সাঁতার কাটতে গিয়ে। কিন্তু ক্ষিতীশের রুটিন মাফিক তখনও 200 মিটার বাকি ছিল। ক্ষিতীশ কিন্তু কোনিকে কিছুতেই, কোনি বলছে ক্ষিদা আজ আমাকে এই বেলা ছেড়ে দাও, অন্য বেলা আমি পুষিয়ে দেবো। কিন্তু ক্ষিতীশ কড়া নিয়ম, সে কিছুতেই কোনো বেলায় সে কম্প্রোমাইজ করবে না। তাই সে কি করেছে? সে বলেছে যে না, তোকে কমপ্লিট করতেই হবে, আর মেরেই ফেলবো তোকে আমি। দিয়ে সে ঢিল ছুঁড়েছে কোনির দিকে। কখনো কোনি উঠে যেতে চাইলে লগা ধরে, বাঁশের লগা ধরে কোনিকে ছুটিয়েছে, কোনির সামনে মেরেছে, কোনিকে মেরে ফেলবে বলেছে। এইভাবে যখন কোনি সাঁতার কাটছে তখন ক্ষিতীশ বুঝতে পেরেছে যে তার হাত পাগুলো যেন ছিঁড়ে পড়ছে, যন্ত্রণা হচ্ছে। কিন্তু ক্ষিতীশ জানে যে এই যন্ত্রণাটা বুঝতে হবে, যন্ত্রণা পেলে তবেই সে কি হবে না, তবেই সে সফল হতে পারবে। যন্ত্রণাকে হারাতে পারলে তবেই সে সফলতা সিঁড়ি এগিয়ে গিয়ে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারবে। হুম? তাই সে তাই ক্ষিতীশ তাকে যন্ত্রণাটাকে কাজে লাগাতে বলেছে, সেটাকে হারিয়ে দিতে বলেছে। ঠিক আছে? দেখো, এইগুলো তো বড় করে লেখা হবে, তো শুধুমাত্র কোন কথাগুলো তোমাদেরকে দিতেই হবে, কোন অংশটা তোমাকে দিতে হবে, আমি শুধু সেই অংশটুকু তোমাদের ধরিয়ে দিচ্ছি। ঠিক আছে? আর তারপর দেখো প্রতিবেদন। এখানে একটা প্রতিবেদন রয়েছে, দুটো প্রতিবেদন তোমাকে। প্রতিবেদন এখানে তুমি কিভাবে লিখবে? 150 শব্দে একটি প্রতিবেদন তোমাকে লিখতে হবে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন। ঠিক আছে? তোমাকে এখানে একটা কি করতে হবে? শিরোনাম দিতে হবে। এখানে যে তুমি শিরোনামটা দেবে, শিরোনামটা কি হবে? শিরোনাম হবে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন। কোন একটা বিদ্যালয়ের নাম দিতে পারো তুমি, বা তুমি এমনি লিখতে পারো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বা উদযাপন। শিরোনাম দিলে, শিরোনাম দেওয়ার পর এখানে লেখা হবে কি? নিজস্ব সংবাদদাতা। কি লেখা হবে? নিজস্ব সংবাদদাতা, সংবাদদাতা হলো। তারপরে এখানে তুমি তোমার স্থান দিয়ে দিলে। আমি ধরো লিখলাম এখানে ঝাড়গ্রাম। ঠিক আছে? আমরা এখানে ঝাড়গ্রাম থেকে ভিডিওটা বানাচ্ছি, ঝাড়গ্রাম। এবং এখানে তুমি ডেট দিয়ে দিলে, আজকে যে ডেট, তুমি সেই ডেটটা এখানে দিয়ে দিলে। ঠিক আছে? আমি এখানে কিছু লিখলাম না, এখানে 26 লিখলাম, 2026। তো এটা এটা দেখো, এটা কিন্তু অবশ্যই, এটা অবশ্যই বাংলাতে হবে। ঠিক আছে? 2026। তারপর তুমি এখান থেকে লেখা শুরু করবে। এখান থেকে লেখা শুরু করবে, কি লেখা শুরু করবে? এই যে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, এখানে কি হবে? কয়েকটা পয়েন্ট তোমাকে ভাবতে হবে। কবে হলো, কখন হলো, কি কি হলো, কি কি ঘটলো, এইগুলো। কবে হলো? তুমি বলতে পারো যে আজকে, যদি ধরো তুমি লিখছো, তাহলে তুমি বলতে পারো যে গতকাল এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়ে গেল। এখানে যদি ডেটটা তুমি দিতে পারো খুব ভালো, না দিতে পারলে তুমি বলবে যে গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়ে গেল ঠিক বেলা 11টা নাগাদ। ঠিক আছে? অমুক, তারপর বলবে যে এখানে উপস্থিত ছিলেন এই এই গণ্যমান্য ব্যক্তিরা, তারা এখানে এই বক্তৃতা দিলেন, তাদেরকে বরণ করে নেওয়ার পরই উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হলো। এইভাবে লিখলে এবার সেখানে তারা কি কি বক্তৃতা দিলেন, মাতৃভাষা দিবসটা কি, মাতৃভাষা দিবস পালন করা কেন প্রয়োজন, এই মাতৃভাষা দিবস সম্পর্কে তুমি কিছু লিখলে। একটা প্যারা হয়ে গেল। তারপর এখান থেকে আর একটা প্যারা চেঞ্জ করবে, আর একটা প্যারা চেঞ্জ করে তোমাকে কি করতে হবে? সরকার পক্ষকে একটু দোষারোপ করতে হবে। এখানে কি করবে? এখানে বলতে হবে যে শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ওই একদিন মাতৃভাষা দিবস পালন করেই থেমে থাকলে চলবে না। আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের যে মাতৃভাষা, সে যেন কোনো সময়ের জন্য সে যেন কি না হয়, কোনো সময়ের জন্য সে যেন অপমানিত না হয়। সব সময় আমাদের যেমন জাতীয় পতাকা সব সময় মর্যাদা করা উচিত, শুধু 15ই আগস্ট নয়, তেমনি আমাদের শুধু ওই 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করলেই হবে না। আমাদেরকে কি করতে হবে? সারা বছর ধরে 365টা দিন, 365 দিনে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের মাতৃভাষা যেন অপমানিত না হয়, মাতৃভাষা যেন কলুষিত না হয়, খেয়াল রাখতে হবে। আর এই দায়িত্ব যথাযথভাবে পালন কিন্তু হচ্ছে না, সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে, শিক্ষা দপ্তরকে খেয়াল রাখতে হবে। এইভাবে তুমি আরেকটা প্যারা করবে। ঠিক আছে? এখানে আমি পুরোটা লিখতে পারছি না, একটু জিনিস খেয়াল করো। এখানে আমি বললাম তোমাকে শিরোনাম লিখতে, শিরোনামের পর এই 3টে জিনিস লিখলে
তারপর তুমি এখানে একটা প্যারা করবে, যে প্যারাটাতে কি হবে, কবে হলো, কখন হলো, কি কি ঘটনা ঘটলো, সেই ঘটনাগুলো আমি বললাম কি কি লিখতে হবে সেগুলো, তারপরে প্যারা চেঞ্জ করে সরকারকে কিভাবে দোষারোপ করবে সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যেও যে কেমন লাগছে। ঠিক আছে, তাহলে আমরা পরের ভিডিওগুলো নিয়ে আসতে আমরাও মোটিভেট হব। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।